আমার মানে বলার ভাষা নাই, এরকম একটা প্ল্যাটফর্মে 7 বছরের ভিতর আমরা গ্রাম পুলিশের মাঝে প্রতিষ্ঠিত করতে পারি। তো বাংলাদেশ গ্রাম পুলিশ, বাংলাদেশ রাইট ফর পিপলস এই সংস্থার মাধ্যমে, বাংলাদেশ গ্রাম পুলিশ সংস্থার মাধ্যমে আমরা চাচ্ছি যে আমাদের এই কাঙ্ক্ষিত 7,500 টাকা বেতন স্যার এটি একদম বেমানা। বর্তমান প্রেক্ষাপট স্যার হিসাব করলে আমরা কোনো কাজে আপনাদের বোঝাতে পারবো না যে আমরা কি অবস্থায় আছি স্যার। রাত দিন 24 ঘন্টা আমাদের খাটতে হবে। আর এই খাটার ভিতর স্যার সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে যে আমার চিটাগাংয়ের এক অসহায় গ্রাম পুলিশ বলতে, স্যার আজকে আমার শরীরটা অসুস্থ, আমি আপনার সঙ্গে আসামি হতে যেতে পারবো। তারপর তাকে জোর করে নিয়ে যাওয়ার পরে সে বছর করে স্ট্রোক করে মারা গেছে। তো স্যার কথা বললে আমার গ্রাম পুলিশের রিটার্নে চলে যায়, সে সর্বোচ্চ স্যার সর্বোচ্চ 50,000 টাকা পায়। তা 25,000 টাকা মানে ইউনিয়ন পরিষদ দেয়, 25,000 টাকা আপনার সরকারি ফান্ড থেকে দেয়। তো স্যার এই বিষয়টা পাইতে গেলেও তার রিটার্নের পরে কম হলেও 1 বছর অপেক্ষা করতে হয়, প্রায় 2 বছর লেগে যায় ওই 25-50,000 টাকা স্যার পাইতে। তো এরপরে কত তদবিরের পরে ওই জিনিসটা আমাদের পকেটে আসে, তার ভিতরে স্যার সে কিন্তু মারা যায়। এই কারণে 7,000 টাকা যে কোনো কায়দায় পেলে তার ছেলে মেয়ের একটা চিকিৎসার ব্যবস্থা সে করতে পারত। কিন্তু স্যার দুঃখের বিষয় সে এই টাকাতে ছেলে মেয়ের চিকিৎসা তো বাড়িতে, বরঞ্চ তার পরিবারের অন্য সদস্যরা তার প্রতি জুলুম অত্যাচার করে, এমন কোনো চাকরি করছে। স্যার আমি ইদানিং আমার একটা ছেলে একটা মেয়েটা ক্লাস 5-এ পড়ে স্যার, আমার বলছি যে আপু আপনার এই জায়গায় গ্রামটা কেন লাগে? আমি স্যার আমার মেয়ের ওই প্রশ্নের জবাব আমি কি বলতে পারি? মানে স্যার একটা পুলিশ সদস্য এমন সিস্টেমে এমন বিলাসবহুলভাবে তার জীবনযাপন করে, আর আমরা গ্রাম পুলিশ হয়ে আমার ছেলে মেয়ের মানে কিছু মানে করার ক্ষমতা নেই। চাকরির পাশাপাশি স্যার আমরা ওভারটাইম করি। আমার পরিষদের কথা আমি বলি, আমার পরিষদে আমার সহযোদ্ধা একজনকে নিয়ে 5 জন, আমি আমার পরিষদের 5 জনের সাথে আমি লিয়াজ মেনটেন করে 5 দিন একটা ডিউটি করেছি। ডিউটি করে 3 দিন আমি অন্যের মানে খেতে যাই। এই কারণে যেতে হয় স্যার যে আমরা তো একটা শান্তি শৃঙ্খলা পাইনি। যদি রাস্তাঘাটে ভ্যান চালাই, লোক সমাজে দেখলে আমাদের নিয়ে হাসি তামাশা করে। স্যার এইটি যে বর্তমানে এই প্রেক্ষাপটে এত বড় করুণ কাহিনী, তো চাকরিময় জীবনে মনে হয় কেউ কোনো ব্যক্তির আছে বলে স্যার আমার মনে নেই স্যার। তা আমি বাংলাদেশ রাইট ফর পিপলস, আমি এই আইনি সংস্থার প্রতি আমি মানে আমাদের এই পরিবারটা আমি বলছি যে স্যার আপনারা আমাদের নিয়ে কাজ করেন। আমাদের এই যেহেতু আইনের একটা বাধ্যবাধকতার ভিতর আমাদের গ্রাম পুলিশ বাহিনীর জীবনটা নিহিত আছে, তো এই জায়গাতে কিভাবে উত্তরণ করা সম্ভব? মহামান্য সুপ্রিম কোর্টে স্যার কষ্ট লাগে। 2019 সালের পরে আমি ব্যারিস্টার আলী আজম স্যারের নিয়োগ প্রদান করি ব্যারিস্টার এন্ড রেকর্ড হিসেবে। স্যার এরপর আমি পঙ্গু, আমার বাড়ি থেকে আমাকেই আলাদা করে। তো স্যার এইভাবে কয়জনের কাছে টাকা চাওয়া যায়, কিন্তু একজন ব্যারিস্টারের কাছে গেলে তার একটা পারিশ্রমিক দেবে। স্যার আমরা গ্রাম পুলিশ 7,500 টাকা বেতনে চাকরি করতে, কিভাবে আমরা এই আইনি জটিলতা থেকে আমরা মুক্ত করতে পারি? তো আমার শিবন ভাইয়ের মাধ্যম দিয়ে আমি বাংলাদেশ রাইটস ফর পিপলসের সন্ধান পাই। আমি আমার সেই যে ভাইয়ের মাধ্যমে পাইছি, আমার শ্রদ্ধেয় তৈব ভাই, আমি বড় মানে হৃদয়ের ভাষা নেই স্যার কিভাবে তারা ধন্যবাদ জ্ঞাপন করবো, এবং তার মাধ্যমে এত বড় সুন্দর একটা আয়োজন। আমি চাচ্ছি যে স্যার আপনাদের মাধ্যমে বাংলাদেশ রাইটস ফর পিপলসের মাধ্যমে প্রত্যেকটা জেলায় বাংলাদেশ গ্রাম পুলিশ কল্যাণ সংস্থার ব্যানারে, যৌথ ব্যানারে আমরা এরকম একটা আইনি সিস্টেম যেটা আছে এটা গ্রাম পুলিশ বাহিনীর মাঝে বিরাজন করতে চাচ্ছি। আর ফার্স্ট স্টেপে স্যার আমি চাচ্ছি যে আমাদের এই যে অনাকাঙ্ক্ষিত
যে রায়টি আছে স্যার, এই রায়টি যাতে মহামান্য সুপ্রিম কোর্টের অ্যাপিল ডিভিশনে সুন্দরভাবে সমাপ্ত করা যায়, সেইকে সার্বিক সহযোগিতা স্যার আমি বাংলাদেশ রাইট তো ধন্যবাদ স্যার। এ পর্যায়ে আমি আর একটি কথা বলে আমি আমার কথা শেষ করবো স্যার। সেটি হচ্ছে বাংলাদেশ ক্রীড়া পুলিশ বাহিনী দুটি উৎসব ভাতা দেওয়া হয় স্যার। এই দুটি উৎসব ভাতা গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া বাংলাদেশ ক্রীড়া পুলিশ বাহিনী নিয়ে একটা দিন ঢাকাতে সমাবেশ করছিল, সেই জায়গায় দুটো আঙ্গুল উঁচু করছিল, আমার সে সময় চাকরি হয়েছে। সেই কারণে দুটো আঙ্গুলের জন্য দুটো ঈদ বোনাস আমাদের গ্রাম পুলিশে দেয়, কিন্তু স্যার আজও পর্যন্ত গাথা। তো আমি বর্তমান সরকারের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছে 45,810 জন গ্রাম পুলিশে শুধু পরিবার না, এদের সন্তানাদি সহ যারা আছে সবাই ফেরারের দাবি স্যার। কিছুদিন আগে আমাদের গাইবান্ধার একজন সংসদ সদস্য মহামান্য সংসদে গ্রাম পুলিশের বিষয় নিয়ে একটা প্রশ্ন উত্থাপন করছিলেন। ওই জায়গা মাননীয় স্থানীয় সরকার মন্ত্রী জনাব ফখরুল ইসলাম আলমগীর স্যার ওইটি আবার ব্যাট করছে। তো আমি চাচ্ছি স্যার, মনে হয় আইনের কোনো বাধ্যবাধকতা স্যার আমাদের এই বাহিনীর ভিতর নিহিত আছে। তো আমার স্থান থেকে আমি এটি উপলব্ধি করতে পারছি স্যার, যে এটি আপনাদের মাধ্যম দিয়ে আমি যেন আমার এই বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী এই মামলাটা সম্পূর্ণরূপে শেষ দিতে পারি। আর শেষ দিলে যদি রাষ্ট্রপক্ষ এইরকম কোনো কিছু না করে, সেই জন্য আপনাদের মাধ্যম দিয়ে আমাদের যে কাজটা করলে ভালো হবে, আমরা সেই কাজটা এই সাংবাদিক সমাজ নিয়ে ইনশাল্লাহ আমরা করবো। তো ধন্যবাদ। এই আশা ব্যক্ত করে আজকে আমি সংক্ষিপ্ত বক্তব্য থেকে বেরিয়েছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ বাংলাদেশ গ্রাম পুলিশ কল্যাণ সংস্থার সভাপতি জনাব এস.এম. জিয়াউল হক সাহেবকে। ওনার দুঃখ দুর্দশার কথা, ওনার সংস্থার যে সদস্য প্রতিটি সদস্যের অনেক দুঃখ দুর্দশার কথা উনি শোনালেন। আশা করি আমরা এই বিষয়টাকে খুব গুরুত্বের সাথে নিয়ে আরও ভবিষ্যতে কাজ করব। তো আমরা কিন্তু এর আগেও ওনাদেরকে শুরু থেকে সহযোগিতা করতেছিলাম, যে আমাদের সম্মানিত যারা আইনজীবী আছেন, সিনিয়র আইনজীবী আছেন সুপ্রিম কোর্ট থেকে শুরু করে আমাদের বিশেষজ্ঞ আইনজীবীরা, ওনারা যথেষ্ট পরিমাণে আমাদেরকে সহযোগিতা করেছেন। ভবিষ্যতে আমরা আমাদের পাশে থাকবো। ধন্যবাদ ওনার কথা বলার জন্য। সম্মানিত কবি, বর্তমান সময়ে বাংলাদেশের বিভিন্ন স্তরে আইনি জটিলতা দিন দিন বাড়তেছে। আপনি যে কোনো ক্ষেত্রে দেখেন, আপনি বলেন যে আমরা যদি দেখি সড়ক নিরাপত্তার যদি বলি, আমরা একদম নিরাপদ। শুধু দুর্ঘটনাই নয়, সড়কে কিন্তু অনেক চিন্তায় রাহাজানি বা ডাকাতির মতো ঘটনা ঘটতেছে। এখন আগের চেয়ে অনেক গুণ বেড়ে গেছে। শুধু তাই না, আমরা ইতিমধ্যে আরও লক্ষ্য করেছি পত্রপত্রিকা মিডিয়ায় দেশের বিভিন্ন অঞ্চলে নারী ও শিশু নির্যাতন ও এইগুলোর শিকার হচ্ছে। সেখান থেকেও আমরা কিন্তু রেহাই পাচ্ছি না, আগের চেয়েও এই ঘটনাগুলো বৃদ্ধি পাচ্ছে। এমনকি ইদানিং এই জোর করে জায়গা জমি ছিনিয়ে নেওয়া বা দখল করে নেওয়া, এই ধরনের ঘটনা কিন্তু ইদানিং বেড়ে গেছে। এবং অসহায় পরিবার যারা নিরন্ন মানুষ, সাধারণ মানুষ, তারা কিন্তু খুবই অসহায় অবস্থায় দিনাতিপাত করতেছে। সেখানে আইনি সহায়তাও খুবই প্রয়োজনীয়তা। এমনকি আমরা আরও দেখেছি যে ইদানিং ভেজাল খাদ্য, ভেজাল ওষুধ আমাদের দেশে পুরো সয়লা হয়ে গেছে। ভেজাল ওষুধ এটা বিশাল একটা বিষয়। সেখানে সরকার থেকে শুরু করে বিভিন্ন সংস্থা এটার সাথে এটা নিয়মে কাজ করে, ভোক্তা অধিদপ্তরও এখানে কাজ করে। কিন্তু আমরা সেক্ষেত্রে তাদের যথাযথ প্রয়োগ, আইনের যে যথাযথ প্রয়োগ, সেটা কিন্তু আমরা দেখতে পাই না। কিন্তু আমরা সেখান থেকে উত্তরণ কীভাবে পাইতে পারি, সে বিষয়ে আমাদের কাজ করার একটা সিদ্ধান্ত আমরা নিয়েছি।
যে ভেজাল ওষুধ যেহেতু মানুষের স্বাস্থ্য সেবা পাওয়ার জন্য, মানুষকে রোগমুক্ত হওয়ার জন্য যে খুবই জরুরি, সেই ভেজাল ওষুধের কারণে সেটা সম্ভব হয় না। কিন্তু ভেজাল ওষুধটা বন্ধ করাটা খুব জরুরি বর্তমানে। এমনকি ভেজাল খাদ্যের কারণে কিন্তু আমাদের স্বাস্থ্য অবনতি হতে থাকে। বাংলাদেশের প্রায় বেশিরভাগ মানুষ অসুস্থ। সব কিছু মিলিয়ে বাংলাদেশ এখন খুব কঠিন অবস্থার মধ্যে আছে, এটা বলার অপেক্ষা রাখে না। তবে সরকার চেষ্টা করছে খুঁজে সেই বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে কাজ করার জন্য। আমরাও সরকারকে সহযোগিতা করতে চাই। আপনাদের মতো সংস্থা, যারা আপনাদের মতো সাধারণ মানুষ যারা আছেন, আমাদের মতো যারা সাধারণ মানুষ আছেন, তারা যেন ন্যায় বিচার পায়। এবং ন্যায় বিচারটা করতে গেলে আমাদের আইন শৃঙ্খলা যে বিষয় আছে, আইন সম্পর্কে আমাদের সচেতন হতে হবে। আইন সম্পর্কে যদি সচেতন না থাকি, তাহলে আমরা কিন্তু সেই কোন বিষয়ে যে অন্যায় হচ্ছে সেই অন্যায়গুলোকে আমরা আইডেন্টিফাই করতে পারবো না। আইডেন্টিফাই করতে হলে ভবিষ্যতে আমাকে জানতে হবে। সেই আইনগুলোকে আমাদের কাজ হলো সাধারণ মানুষের কাছে বিভিন্ন স্তরে গিয়ে সেই আইনগুলোকে নিয়ে সচেতন করে তোলা। সেই ক্ষেত্রে আমাদের যে প্রশিক্ষক যারা থাকবেন বা আমাদেরকে যারা বিভিন্ন আইনিভাবে সহযোগিতা করবেন, ব্যারিস্টার মহোদয় আছেন বা অনেক আইনজীবী আছেন, সিনিয়র আইনজীবী আছেন, এখন সেই সব আইনজীবী সহযোগিতা অবশ্যই আপনাদের পাশে থাকবে। ধন্যবাদ এই সমস্ত কথা বলার জন্য। এখানে এখন এই মুহূর্তে আমাদের সামনে কিছু বক্তব্য নিয়ে হাজির হবেন। প্রথমে আসবেন হলো মাহবুব